কাম নিয়ে তুই সাধনা সিদ্ধি চাইছিস মূর্খ। নমস্কার, দা বং গল্পতে আপনাকে স্বাগত। না, রোজ এসব বলেই আমরা গল্প শোনাই, তারপর আপনারা গল্প শুনে সাবস্ক্রাইব না করেই চলে যান। বিশ্বাস করুন, যখন দেখি গল্পের ভিউ প্রতিনিয়ত বেড়েই চলেছে অথচ সাবস্ক্রাইবার কাউন্ট কচ্ছপের মতো ধীর গতিতে এগোচ্ছে, তখন কিন্তু খুবই কষ্ট হয়। না, গল্প খারাপ হলে করতে হবে না সাবস্ক্রাইব, কিন্তু ভালো লাগলে তো একবার আমাদের ভরসা করাই যায়। বলুন, আমরা প্রতিনিয়ত নিজেদের ইমপ্রুভ করার চেষ্টা করি, আর কথা দিচ্ছি ভবিষ্যতেও তাই করব। তাহলে করছেন তো সাবস্ক্রাইব? তবে কিন্তু আজ আপনাদের উপর ভরসা করেই আজকের গল্প শুরু করলাম। আজকের গল্পটি নেওয়া হয়েছে প্রতিলিপি নামক একটি অ্যাপ থেকে, যা বর্তমানে খুবই জনপ্রিয়। আজকের গল্পের লেখক কালোচিতা নামক ছদ্মনাম ব্যবহার করে নিয়মিত সেখানে লেখালেখি করেন। নিচের ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনিও লেখককে অনুসরণ করতে পারেন। শুরু হচ্ছে আজকের গল্প, শ্মশান ভৈরব। বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামের মাঝে বয়ে চলেছে গন্ধেশ্বরী নদী। গ্রামটির একদম শেষ প্রান্তে, যার কিছু দূরেই শুরু হয়েছে অরণ্যের ক্ষীণরেখা, সেখানেই একটি পর্ণকুটির অসহায়ের মতো একাকী দাঁড়িয়ে আছে। এখন দুপুর, আকাশটা রৌদ্রের প্রখর তাপে কটা ও লালিত্য শূন্য। লাল মাটির শুষ্ক ধুলোর রাশ ঘর ছাড়া বৈরাগীর মতো পাক খাচ্ছে বাতাসে। কুটিরের ভেতর একটি বছর দুয়েকের শিশু, আর কেউ নেই। শিশুটির কোমরে একটি শাড়ির পাড়ছেড়া দড়ি জড়ানো রয়েছে, যার অন্য প্রান্ত ঘরের মাঝখানে একটি খুঁটিতে বাঁধা। সামনে খানিকটা মুড়ি ছড়ানো। শিশুটি তা খানিক খাচ্ছে, বেশিটাই মাটিতে মাখছে। শিশুটির মুখশ্রী অপূর্ব। রার অঞ্চলের এই রুক্ষ মাটিতে এমন চেহারা বড় একটা দেখা যায় না। মাথা ভর্তি কোঁকড়া চুলের গুচ্ছ ও নরম গালের উপর লুটোচ্ছে। গায়ের রং স্বর্ণাভ, চোখ দুটি পদ্মের পাপড়ির মতো টানা টানা, কিন্তু দৃষ্টিতে এই বয়সেই প্রখর উজ্জ্বলতা। মাটি মাখা এই ছোট্ট শিশুটি কার? ছিপলির পিঠের পাতা বোঝাই ভারী বস্তাটা উপসী শরীরে তার আরো ভারী মনে হয়। শরীর ভেঙে আসে ওর, তবু রুরুর কথা ভেবে আবার উঠে দাঁড়ায়। রুরু ওর অভাগা সন্তান, ওর মুখে দুটো খাবার তুলে দিতেই তার জঙ্গলে আসা। তবু এই বসন্তে কেন্দু পাতা শালপাতা পেট চালানোর একটা উপায় মাত্র। এই সময় কচি কচি সবুজ পাতা ভরে ওঠে, আর এই কচি কেন্দু পাতা থেকেই বিড়ি তৈরি হয়। তাই এক চাটা পাতা 30 টাকায় বিকোয়। গ্রামের সব মেয়ে বউরা এ সময় ভোরে উঠে পাতা তুলতে বের হয় দল বেঁধে, কিন্তু ছিপলিকে এখন আসতে হয় একদম একা। কারণ ছিপলি একজন কুমারী মা, গ্রামের শেষ প্রান্তে নির্বাসিত এক ঘরে। বছর 3 আগে এরকমই এক বসন্তে এই জঙ্গলেই ছিপলি পাতা কুড়োতে এসেছিল দল বেঁধে। আর শহরের বাবুদের দলটাও এসেছিল জঙ্গল দেখতে। ওদের মধ্যেই একজোড়া উজ্জ্বল চোখ নির্বিশেষে তাকিয়েছিল ছিপলির দিকে। সেই দৃষ্টিতে যে কি ছিল তা দেখে ছিপলি পিছিয়ে পড়েছিল দল থেকে। ওর বান্ধবী ফুলমণি ওকে হাঁক দিয়ে ডেকে বলেছিল, আরে ও শিবলি, পিসাই গেলি কেনে? তোকে তো বাঘে খাবে। নাম কি তোর? ছিপলি। উফ, কি হলো রে বাবু? তোর নাম শুনে মনে হলো কেউ আমায় ছিপের বাড়ি কষালো। কি যে বলিস বাবু, তুই বড্ড মজার কথা বলিস। এই বলে সারা শরীর দুলিয়ে খুব হেসেছিল ছিপলি। আর সেই ফর্সা লম্বা বাবুটির চোখে তখন মহুয়ার নেশা আরো গাঢ় হয়ে উঠেছিল। নেশা ছিপলিরও হয়েছিল যেদিন জ্যোৎস্না রাতে নদীর ধারে বাবুটি তার উষ্ণ ঠোঁটে চেপে ধরেছিল ছিপলির হাসিতে ভেজা খোলা অধর। সেই উষ্ণতায় ছিপলি মোমের মতো গলতে শুরু করেছিল।
একরাশ আদিম বন্যতা আর জোনাকির দল ঘিরেছিল ওদের। কিন্তু কথায় বলে, পুরুষের মুহূর্তের স্থলন, নারীদের ধারণ। আর ছিপলি সেই ধাত্রী। বাবুটি কথা দিয়ে শহরে চলে যাওয়ার পর থেকে একা হাতে ধরে আছে তার ভালোবাসাকে। বাবুটির হাতে লেখা একটি নাম আর ঠিকানা লেখা কাগজ ভাঁজ করে পুড়ে রাখা আছে রুরুর গলার চৌকো মাদুলিতে। যদি রুরু কখনো খুঁজে নেয় ওর বাবাকে। আধো আধো বুলিতে রুরু যখন ওকে মা বলে ডাকে, ওর বুকের জ্বলতে থাকা ক্ষততে কে যেন হিমচন্দনের প্রলেপ বুলিয়ে দেয়। এখন হয়তো কাদামাটি মেখে খেলছে। কটা মুড়ি দিয়ে এসেছিল ছিপলি, কে জানে খেয়েছে কিনা। আগে সাথে করে নিয়ে আসতো, বুকের সাথে শক্ত করে চাদরে বেঁধে নিত ওকে। কিন্তু এখন হাঁটতে শিখেছে, টুকটুক করে কোথায় চলে যাবে কে জানে। সেদিনই তো বিষাক্ত ভেরেন্ডার ফল মুখে তুলতে গিয়ে ভাগ্যিস ছিপলি দেখে ফেলেছিল, নয়তো যে কি ঘটে যেত। ছিপলি একটা ঢিপির ওপরে খানিক বসে, অতীতের সুখ স্মৃতি আর ভবিষ্যতের অনিশ্চয়তার দোলাচলে দুলতে থাকে ও। তবুও মনের কোথাও একটা ইচ্ছে উঁকি দেয়, রুরুকে একদিন মানুষের মতো মানুষ তৈরি করে ওর বাবার সামনে দাঁড় করাবে। কিন্তু না, মানুষ ভাবে এক আর বিধি লেখেন আর এক। ছিপলির সাময়িক আত্মবিস্মৃতির সুযোগে এক হিংস্র শ্রাপদ ঠিক ওর পেছনে নিঃশব্দে এসে দাঁড়ায়। তারপর এক সময় ওর উপর ঝাঁপিয়ে পড়ে প্রচন্ড ক্ষিপ্ততায়। ছিপলিকে এবার সত্যিই বাঘে নিয়ে যায়। শিশুরা ঘর ফিরতি মায়ের জন্য তীব্র অপেক্ষা করে থাকতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সেই সময় উতরে গেলে ওরা অধৈর্য হয়ে পড়ে। রুরুও আর থাকতে পারছে না। ছোট ছোট হাতে কোমরের দড়িটা নিয়ে ও টানাটানি করতে শুরু করে। আর এক সময় নিচ থেকে আশ্চর্যভাবে দড়িটা গলিয়ে নিজেকে মুক্ত করে নেয় রুরু। টলমল পায়ে হাঁটা শুরু করে রুরু, ঘর ছেড়ে আরো উত্তরের দিকে, গন্ধেশ্বরী নদীর তীর ধরে। জানি না ওর ভাগ্য ওকে কোথায় নিয়ে যাবে। কৃষ্ণপক্ষের রাত, ক্ষয়িষ্ণু চাঁদের আলোয় চরাচর আবিষ্ট। ময়ূরাক্ষী নদীর বুকে ছলকে ওঠা ছোট ছোট তরঙ্গে রূপলি মেদুরতা প্রকৃতির রহস্যকে আরো গাঢ় করে তুলেছে। নদীর তীরে একখানি শ্মশান, চারিদিকে ছড়িয়ে থাকা ভাঙা মাটির হাঁড়ি, দড়ি ও ছেঁড়া মাদুর দেখে সহজেই তা অনুমান করা যায়। একপাশে একটা ঝুপসি পাঁকুর গাছ, গাছটির নিচে না জানি কত শত বছরের অন্ধকার জমাট বেঁধে আছে। কাছে এগিয়ে গেলে বোঝা যায় ওখানে লোহার ত্রিশূল গোঁজা একটি প্রতিষ্ঠিত আসনও রয়েছে, পঞ্চমুণ্ডির আসন। তন্ত্রমতে এ আসন গূঢ় তথ্যময়। 5টি মুন্ড অর্থাৎ করটি দ্বারা এ আসন নির্মিত। চতুষ্কোণ আসনের 4 কোণে প্রথিত 4টি করটি। বিষধর কেউটে, ধূর্ত শিগাল, ক্ষিপ্ত বেজি এবং ব্রহ্মজ্ঞানী স্বরূপ হনুমানের করটি। আর আসনের ঠিক মধ্যস্থলে প্রথিত থাকে কোনো অপঘাতে মৃত্যু চণ্ডালের করটি। আসনটি জাগ্রত, অর্থাৎ আসনটিতে প্রতি রাতে সাধনা করা হয়। এই পঞ্চমুণ্ডির সাধিকার নামে এই শ্মশানের নাম যোগিনী মায়ের শ্মশান। বাঁকুড়ার এই ছোট্ট জনপদে যোগিনী মায়ের শ্মশান মানুষের কাছে যতটা শ্রদ্ধার ততটাই ভয়ের। সবাই শুনেছে যোগিনীর বয়সের কোনো গাছ পাথর নেই। গ্রামের হারান মণ্ডল বলে, ও ও হলো গিয়ে সখী বুড়ি। ওরে আমার বাবাও এমনই দেখেছে। আর আর আমিও আমার 3-20 বয়সে এসে একই দেখছি। সনাতন খুঁড়ো পাড়ার মানুষের ছোটখাটো সমস্যাতে ঝাড়ফুঁক করে, তাবিজ কবজ দেয়। সে বলে,
যোগিনী মায়ের পোষা ভূত আছে, তেনারা সব রাতের বেলা সবার হাঁড়ির খবর যোগিনী মায়ের কানে পৌঁছে দেয়। যাকে নিয়ে এত কথা, এত কৌতূহল, সে ততটাই নির্বিকার, স্থূল জগৎ সম্পর্কহীন। শ্মশান যাত্রীদের ফেলে যাওয়া বাঁশ, কাপড় আর ছেঁড়া মাদুর দিয়ে তৈরি তার সংকীর্ণ ঝুপড়িতে সে ডুবে আছে নিজের তলহীন অগাধ ভাব তরঙ্গে। এক মাথা রুক্ষ তাম্রবর্ণ জটা সেই ভাব তরঙ্গে থেকে থেকে দুলে উঠছে। গায়ের রং রক্তাভ তামাটে, ঘন ভ্রুর নিচে ধকধক করে জ্বলতে থাকা একজোড়া চোখ সর্বদা অন্য কোথাও নিবদ্ধ। যোগিনীর ইহজাগতিক বিষয়শূন্য মন জুড়ে রয়েছে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ছিন্নমস্তা। দেবী ছিন্নমস্তার ভীষণ রূপ তুরীয় ব্রহ্মরূপ, যা ভয়ঙ্কর, স্বতন্ত্র। তিনি কামরত মদন ও রতির উপরে দণ্ডায়মান, অর্থাৎ তিনি কামনা বাসনাকে পায়ের নিচে দলন করেন, ইন্দ্রিয় নিয়ন্ত্রক। দেবী নিজ হস্তে তার মস্তক ছিন্ন করেছেন, যা তার আমিত্বহীনতা, গ্রন্থি যুক্তির পরিচায়ক। দেবী শরীরে সর্প ধারণ করে আছেন, যা তার জাগ্রত কুণ্ডলিনী চক্রের চিহ্ন স্বরূপ। তার কর্তৃব গ্রীবা থেকে 3টি ধারায় নির্গত শ্রোণিত ধারা তার মূল ধারা চক্র হতে সুষুম্না নদীতে, ঊর্ধ্বগতিতে সহস্রার চক্র হতে ছিন্ন হয়েছে 3টি নারী, ইরা, পিঙ্গলা আর সুষুম্না। তিনি একই অঙ্গে জীবনদাত্রী, আবার জীবন হন্তাও। এহেন রূপে যে মজে আছেন, তার কাছে এই জগতের রূপ কি ধরা পড়ে? যোগিনী তাই অপার শক্তিময়, অথচ আত্মবিকারহীন। রাত নামতেই যোগিনী মায়ের কাছে এক এক করে অনেকে আসে, তবে তারা কেউ ইহ জগতের নয়। রাত যত গাঢ় হয়, পঞ্চমুণ্ডির করটির মালিকদের ছায়া আনাগোনা শুরু করে। মধ্যরাতে আসে সব অতৃপ্ত প্রেত পেতিনীর দল। বিভৎস চিৎকার করে তারা কাতরাতে থাকে, ওরা মুক্তি চায়। আমাদের মুক্তি দাও, মুক্তি দাও। এদের মধ্যে একটি বউ তার জলে ডুবে ফুলে ওঠা নগ্ন শরীর নিয়ে প্রতি রাতে জল থেকে হামাগুড়ি দিয়ে উঠে আসে। শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গলায় কলসি বেঁধে ডুবেছিল সে। কেউ খোঁজ পায়নি, দেহটা পচে গলে ভেসে গেছিল। প্রতি রাতেও ইনিয়ে বিনিয়ে কাঁদে আর বলে, আর পারি না, মুক্তি দে, মুক্তি দে। এরা রাত আরো বাড়লে ধীরে ধীরে মিলিয়ে যায়। দীর্ঘক্ষণ দেহ ধরে রাখতে পারে না ওরা। তারপর রাত্রির 3 প্রহরের পর যখন চাঁদের আলো ম্লান হয়ে আসতে থাকে, তখন আসে সব উপদেবীরা। মধুমতি, কর্ণপিশাচিনী, সুরসুন্দরী। এরা সাধকের প্রচণ্ড সাধন দ্বারা তুষ্ট হলে সাধকের বাসনা অনুযায়ী মাতৃ রূপে, ভগিনী রূপে এবং ভার্যা রূপে ধরা দেয়। যোগিনী মা এনাদের মাতৃরূপে মনন করেন। মধুমতি সাধকের কাজ যাবতীয় জাগতিক সুখের চাহিদা পূরণ করা। সুরসুন্দরী কাঙ্ক্ষিত জ্ঞান প্রদান করেন, আর রহস্যময়ী কর্ণপিশাচিনী কানে কানে ফিস ফিস করে বলে যান জানতে চাওয়া যাবতীয় গুড়ো তথ্য। যোগিনী মা আজ কোনো কিছু একটা ঘটার অপেক্ষায় আছে। কাল রাতে এর আভাস কর্ণপিশাচিনী দিয়ে গেছে। আজ কৃষ্ণপক্ষের কালাষ্টমী, কাল ভৈরবের সাধন তিথি। কি ঘটনা ঘটবে আজ? সবে রাত নেমেছে, আধার এখনো গাঢ় হয়নি। কি ঘটনা ঘটতে চলেছে এই প্রশ্নে দোলাচলে যোগিনী দুলছে। মা, ও মা, কোথা গেলি? কে ডাকে? কে কে ডাকে? যোগিনী লাফিয়ে ওঠে। এই রাতে কোন শিশুর ডাক তার দুয়ারে? তড়িৎ গতিতে যোগিনী বাইরে বেরিয়ে আসে। দেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সুন্দর শিশু।
চোখে তার এক অপূর্ব তেজ নিয়ে যোগিনী মায়ের দিকে চেয়ে দুটো হাত বাড়িয়ে দিয়ে বলে, মা, কে তুই? আমি রুরু। যোগিনী চমকে ওঠে। আজ কালাষ্টমীর ভৈরব পুজোর দিনে তার দুয়ারে স্বয়ং ভৈরব। হ্যাঁ, রুরু তো ভৈরবেরই এক রূপ, ভৈরব শিব স্বরূপ। দাম্ভিক ব্রহ্মার দম্ভে ক্রোধাগ্ন আদিদেব শিব যখন তার জটা থেকে চুলের গুচ্ছ ছিঁড়ে সৃষ্টি করেন ভৈরবকে, তখন ব্রহ্মার 5টি মাথার একটিকে তিনি ছেদ করেন। তাই ব্রহ্মা চতুর্মুখী, কিন্তু ব্রহ্মা হত্যার পাপ তাকে স্পর্শ করে। তাই রুদ্র ভৈরব সদাই ঘুরে বেড়ান। শিশুটি আবার ডেকে বলে ওঠে, মা, এই অবোধ শিশুর মুখে বারবার মা ডাক শুনে যোগিনী মায়ের বুকে সেই চিরন্তন আদিমতম অনুভবটা জেগে ওঠে। বুকের মাঝখানে জমে বিরাট হয়ে থাকা নিষ্প্রিয়তার পাহাড়টা একটু একটু করে গলতে শুরু করেছে। তার এই ভয়ঙ্কর চেহারা শিশুটিকে কোনোভাবেই ভয় দিতে পারেনি, বরং শিশুটি আরো কাছে এগিয়ে এসে জড়িয়ে ধরে যোগিনী মায়ের কোলে মুখ গুজে দেয়। ভৈরব কি আজ তবে যোগিনীর দ্বারে? যোগিনী স্বগতোক্তি করে বলে ওঠে, যদি এমনই ইচ্ছে থাকে মা তোর, তবে তবে তাই হোক। যদি যদি এমনই ইচ্ছে থাকে মা তোর, তবে তবে তাই হোক মা, তাই হোক। জড়িয়ে ধরে যোগিনী শিশুটিকে। স্নেহাদ্র কণ্ঠে বলে ওঠে, তুই তুই হবি আমার শ্মশান ভৈরব, তুই হবি। শিশুটিকে কোলে নিয়ে যোগিনী ঝুপড়িতে ঢোকে। প্রদীপের আলোর সামনে বসিয়ে ভালো করে নিরীক্ষণ করতে থাকে। কপাল থেকে চুলের গোছা সরিয়ে ছোট কপালে নিজের উষ্ণ হাতখানা রাখে। চোখ দুটো ক্ষণিকের জন্য স্থির হয়ে বসে থাকে, কিন্তু হঠাৎ ছিটকে আসে। ওর শরীর থেকে একটা ক্ষীণ সূক্ষ্ম শব্দনাদ উঠে আসছে। রুরু হেসে উঠে দুলে দুলে। মা, খেতে দে। যোগিনী ওর হাতে একটা বাতাসা দেয়। ও চুষে চুষে সেটা খেতে থাকে। যোগিনী শুধায়, আর কিছু খাবি? যাও ভাত দিবি? রুরুর চেনা খাবারের মধ্যে এটিই ছিল সবচেয়ে মহার্ঘ, নয়তো শাক সিদ্ধ আর শ্যামা ঘাসের দানাই ছিল সারাদিনের খাবার। যোগিনী মা হেসে উঠে বলে, আমার পরীক্ষা নেবি? এই হাগরে মরা খাকির কাছে যাও ভাত চাস? খা তবে। এই বলে যোগিনী চোখ বুজে মাথা দোলাতে থাকে। কয়েকটি মুহূর্ত নিঃশব্দে ঝরে যায়। তারপর হঠাৎ রুরুর সামনে গরম ধোঁয়া ওঠে। একটি ছোট কাঁসার থালা ভর্তি জাউ ভাত রাখা আছে, তাতে দেখা যায়। মা, খাইয়ে দাও। যোগিনী তাই করে। যে যোগিনী বোধ করি অষ্টসিদ্ধায়ের কয়েকটি সিদ্ধাই লাভ করেছে, সেও মাথা নত করে শিশুটির কাছে। প্রাপ্তি প্রাপ্তি এমনই এক সিদ্ধাই যার মাধ্যমে সাধক ইচ্ছা করলেই যে কোনো বস্তু যেখান থেকে হোক প্রাপ্ত করতে পারে। এছাড়াও আরও 7 সিদ্ধি আছে: অনিমা, লঘিমা, গরিমা, মহিমা, ঈশিতা, বসিতা এবং প্রাকার্য। মোট 8 সিদ্ধি। অনিমা সিদ্ধ সাধক শরীরকে অণুর মতো ক্ষুদ্র করে নিয়ে যেখানে খুশি গমন করে। লঘিমা সিদ্ধ সাধক শরীরের ভরকে লঘু করে এতটাই হালকা করে যে প্রয়োজনে জলের উপরেও হেঁটে যেতে পারে। গরিমা শরীরের ভরকে ভারী করে দেয় পাথরের মতো, যে 10 জোয়ান মিলেও টানতে পারে না। এরকম অনেক সিদ্ধাই লাভ করলেও উত্তম সাধক সহজে তা প্রয়োগ করেন না। কিন্তু ছোট শিশুর কাছে যোগিনী বোধ করি আজ হার মানে। খাওয়ার পরে যখন রুরু ঘুমের কোলে ঢলে পড়ে, তখন ওর গলার চৌকো মাদুলিতে চোখ যায় যোগিনীর। হাতে কৌতূহলবশত চাপ দিতেই খুলে গিয়ে একটা ভাঁজ করা কাগজ গড়িয়ে পড়ে। খুলে দেখে লাল পেনের কালিতে লেখা একটি নাম। এটি শিশুটির পিতৃ পরিচয় তা বুঝতে পারে। যত্ন করে তুলে রাখে সে। তারপর যোগিনী তার পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসে। গভীর ধ্যানে নিমগ্ন যোগিনী শুধু একটি চিন্তায় মনকে কেন্দ্রীভূত করে। এখন দুপুর বেলা।
রুরু পাঁকুর গাছটির তলায় এক মনে খেলছে। কোথা থেকে একটা হাড় কুড়িয়ে পেয়েছে সে, তাই দিয়ে মাটি খুঁচিয়ে তুলছে। হঠাৎ নদীর দিক থেকে একটা আওয়াজ ওঠে। চতুর্দিক নিস্তব্ধ, তাই আওয়াজটা রুরুকে আকর্ষণ করে সহজেই। রুরু মুখ তুলে তাকায়, দেখে নদীর জলে একটা বুদবুদ তৈরি হচ্ছে। ও কৌতূহলী হয়ে এগিয়ে যায়, তারপর থমকে যায়। একটা হাত, দীর্ঘদিন জলে ভিজে থাকা একটা সাদা রক্তশূন্য হাত জল থেকে ধীরে ধীরে উঠছে। হাতটা একটু একটু করে পাড়ের দিকে উঠে এসেছে। এরপর হাতের সাথে সাথে একটা শরীরও ভাসতে ভাসতে উঠে আসে। সেই প্রতি রাতের নদী থেকে উঠে আসা বউটি। ওর বাইরে বেরিয়ে আসা দুটো বীভৎস গলে যাওয়া চোখ রুরুর দিকেই তাকিয়ে আছে, ওকে হাতছানি দিয়ে ডাকছে। রুরু হাসতে হাসতে ওদিকেই এগিয়ে যায়। এ কি অদ্ভুত শিশু, ভয় না পেয়ে বরং ছুটে যেতে চাইছে। হাত দুটো পাড়ের উপর ঘষতে ঘষতে এগিয়ে আসে আর রুরুর ছোট্ট পা দুটোকে চেপে ধরে। কথায় বলে, ফল পাকলে যেমন তার গন্ধে পাক পাখালিগুলো ছুটে আসে, তেমন গর্ভবতী নারী আর শিশু দেখলে অনিষ্টকারী পেটের দল নিজেদের ধরে রাখতে পারে না। তাই তো এখানে আসার পরেই যোগিনী রুরুর গাত্রবন্ধন করে রেখেছিল, যাতে ওর ক্ষতি কেউ করতে না পারে। তাই রুরুর পা দুটোকে চেপে ধরা অতৃপ্ত হাতগুলো যেন ভীষণ কোনো উত্তপ্ত লোহার ছ্যাঁকা খেয়ে পিছু হটেছে। তাতে রুরুর খুশি দেখার মতো। সেও তার হাতের হাড় নিয়ে উল্টে ডাকছে, কোথায় যাচ্ছিস? আয় আয় বলছি। দূর থেকে যোগিনী সবটাই দেখে, তারপর হেসে বলে ওঠে, ওরে ওরে ওরে, আমার ভূতনাথ এলেন রে, ওরে আমার ভূতনাথ। এরই মধ্যে রুরুর এক খেলার দোসর জুটেছে, একটি কালো নেড়ি কুকুর। দুজনের খেলাটাও বেশ ভালোই জমে উঠেছে। রুরু ওর হাতের হাড়ের টুকরোটা ছুঁড়ে দেয় দূরে, আর কালু সেটা আনতে ছোটে তীরের গতিতে। রুরু হাততালি দিয়ে খিলখিল করে হাসতে থাকে। এভাবেই কেটে যায় রুরুর শৈশবের দিনগুলো। শুধু রাতে যখন দূর থেকে শিয়ালদের সমবেতে হুক্কা হুয়া শোনা যায় আর থোকা থোকা জোনাকির দল পাঁকুর গাছের তলায় জমা হতে শুরু করে, তখন একটা অচেনা কান্না ভেসে আসে দূরের জঙ্গল থেকে। বড় করুণ সেই কান্না। সেই কান্না শব্দে আজকাল মাঝে মাঝে ঘুম ভেঙে যায় রুরু। বুকের ভিতরটা কেমন জানি কষ্টে মোচড় দিয়ে ওঠে। আস্তে আস্তে বড় হচ্ছে তো। বাইরে বেরিয়ে আসে, দেখে অদ্ভুত কুয়াশা ঘেরা রাত। শ্মশানে পোড়াতে নিয়ে আসা মৃত মানুষগুলোর মতো স্তব্ধ। শুধু সামান্য দূরের পাঁকুর গাছের তলায় একটা জমে থাকা অন্ধকার যেন থেকে থেকে দুলছে। রুরু জানে ওটাকে যোগিনী মা সাধনায় বসেছে। রুরুও গিয়ে বসে সাধনায়। একটি একটি করে বছর কালের গর্ভে বিলীন হতে থাকে। রুরুও তার শৈশব পেরিয়ে কৈশোরে পা দেয়। যোগিনী তার মন প্রাণ ঢেলে তৈরি করে রুরুকে। যোগিনীর মতো গুরুপা সাগরে মুক্ত পাওয়ার সমান। কত ভবঘুরে কত ভেক সন্ন্যাসী যোগিনীর শিষ্যত্ব লাভের আশায় হত্যে দিয়ে পড়ে থাকতো এই পাঁকুর তলায়। যোগিনী ওদের দেখলে দূর দূর করে তাড়াতো, গজগজ করে বলতো, বেটা ভণ্ডের দল, শরীর থেকে এখনো লোভ গেল না, আর আর এরা করবে মায়ের নাম। হ্যাঁ ওরে ওরে, তোরা বুঝিস কি ওই কালো রূপে? হ্যাঁ, বেটাগুলো সব শুধু সিদ্ধি লাভের আশা থাকে। মরক্ষেকর দল, বেরো 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 সব। একজন শিষ্যকে তো একবার শিখিয়েছিল কিছুটা। সে বেটা 21 দিনের সব সাধনার তৃতীয় দিনে এক সুন্দরী যুবতীর দেখা পায় শ্মশানে। যুবতীটি পরপর 2 দিন আসার পরে শিষ্যটি প্রেমে পড়ে যায় যুবতীর। তৃতীয় দিনে যুবতী শিষ্যকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে শিষ্যটি রাজি হয়ে যায়, কিন্তু এক শর্তে, তার সব সাধনা শেষ করে তবেই বিয়ে করবে সে। যুবতী সেই মতো অপেক্ষা করে এবং কথা অনুযায়ী 21 দিনের পরে শিষ্যের সাথে তার বিয়ে হয়। যথারীতি বিয়ের প্রথম রাতে দীর্ঘ অপেক্ষার পর শিষ্যটি যখন যুবতীকে তার তীব্র আশ্লেষে জড়িয়ে ধরে, তখন সেই সুন্দরী যুবতী পরিণত হয় এক বিভৎস ভয়ঙ্কর প্রেতিনীতে। ভয় পেয়ে ছিটকে আসা সেই শিষ্যকে হুঙ্কার দিয়ে প্রেতিনী বলে ওঠে,
মনে কাম নিয়ে তুই সাধনা সিদ্ধি চাইছিস মূর্খ। এরপর সেই পেতিনি গলা টিপে প্রায় মেরেই ফেলেছিল শিষ্যটিকে, যদি না সেই মুহূর্তে যোগিনীমা তাকে বাঁচাতো। কিন্তু এদের মাঝে রুরু যেন শূন্য সোনার উন্মোখিত কলসি। যত জ্ঞান, যত তত্ত্ব, যত আচার শেখাও, ও যেন সবই নিজের গভীর থেকে গভীরে নিয়ে পূর্ণ হতে চাইছে। যোগিনী ওকে মহাকালীর স্বরূপ ব্যাখ্যা করলে রুরু ওর মানস চক্ষে যেন দেখতে পায় মায়ের গুরু তত্ত্বময় রূপ। মহাকালীর কল্পিত পূজিত রূপ বড় গভীর ও অর্থবহ। তিনিই স্বয়ং সৃষ্টি, তিনিই শক্তি, তিনিই প্রকৃতি। তার নগ্ন রূপ আসলে উন্মুক্ত সত্যের স্বরূপ। তার খোলা চুল বন্ধনহীন বৈরাগ্যের প্রকাশ। তার শ্বেতশুভ্র দাঁতের মাঝে কামড়ে ধরা রক্তলাল জিহ্বা প্রকৃতপক্ষে শ্বেত সাত্ত্বিক প্রবৃত্তি দ্বারা রক্তাক্ত রাজসিক ভোগকে দমন করা বোঝায়। তার কালো বর্ণ গভীরতা এবং সর্ববর্ণের লুপ্তির পরিচায়ক। তার কোমরের ছিন্ন হস্ত মানুষের স্বীয় কর্মের ফল, যা দেবী অধবাস রূপে স্থান দেয়। আর বক্ষের ছিন্ন নরমুণ্ডের মালা হলো তার কাছে ইন্দ্রিয় মুক্ত গ্রন্থিযুক্ত আশ্রিত ভক্ত স্বরূপ। এক একটি তত্ত্বের উন্মোচন রুরুর ভেতরে প্রলয় নাচন শুরু করে। ও প্রায় 1.5 দিন 2 দিন বাহ্যজ্ঞানহীন হয়ে পড়ে থাকে। ও তত বেশি করে জাগ্রত হয় রুরুর কুণ্ডলিনী চক্র। নিম্নগামী মূলধার চক্র হতেই ঊর্ধ্বমুখী সহস্রার পদ্মে পুস্ফটিত হয় রুরুর আত্মবোধ। একদিন কৌশিকী অমাবস্যার রাতে প্রায় 1.5 দিনের চেতনালুপ্ত সাধনার পর যখন রুরু জ্ঞান ফিরে পায়, নিজের ভেতর থেকে এক ডাক শুনতে পায়। রুরু সেই গভীর রাতে টলটে টলটে নদীর শীতল জলে 9টি ডুব দেয়। যখন উঠে আসতে যাবে, ওর মনে হয় কিছু একটা যেন ওর পরনের কাপড়ে আটকে ধরেছে। হাত দিয়ে টানতেই উঠে আসে এক ভারী প্রস্তরখণ্ড। তুলে ধরে যখন রুরু তাকায়, ওর বুকে হাজারো দামামা বাজতে থাকে। ওর হাতের প্রস্তরখণ্ড আসলে অদ্ভুত এক মারতি মূর্তি, যিনি এক শবের উপর আসীন, আর যার কর্ণকুণ্ডল রূপে ছবিত রয়েছে মৃত শিশুর শব। পরদিন খবর হয়ে যায় সমস্ত গ্রামে। মানুষ ভিড় করে দেখতে আসে সেই মূর্তিকে। রুরু এক আশ্চর্য মন্দির করে দেয় মাকে, উপরের ছাউনিবিহীন চারিদিক ঘেরা এক পাথরের মন্দির। এভাবেই তরুণ রুরু অবশেষে হয়ে ওঠে যোগিনী মায়ের শ্মশানের ভৈরব। ওর চুলের রুক্ষ সোনালি জটা প্রশস্ত চওড়া কাঁধ ছাপিয়ে পিঠে লুটিয়ে পড়েছে। ঘন দাড়ি গোঁফে ঢাকা মুখমণ্ডল অপূর্ব সুন্দর প্রত্নমূর্তির মতো কে যেন ছেনি পাথরের খোদাই করেছে। চোখের দীপ্তি মধ্য গগনে থাকা সূর্যের মতো প্রখর। যখন রাত নামে পঞ্চমুণ্ডির আসনে স্থির হয়ে বসে থাকে রুরু, আর ওকে ঘিরে পাহারা দেয় ওর ছোটবেলার সঙ্গী কালু আর একদল বন্য শিয়াল। প্রেতের দল আর আসে না, ওদের রুরু মুক্তি দিয়েছে। অনাহার দুর্ভিক্ষের বলি সেই মৃত গ্রামবাসীদের অশরীরী দল, জলে ডোবা সেই সধবা স্ত্রীলোকটি, সবাই যারা বছরের পর বছর মুক্তির জন্য কেঁদে যেত, তাদের সবাইকে রুরু বলেছিল, তোদের মুক্তি হবে। কাল যখন রাত 1 প্রহরে আমি শ্মশান কালীর পুজো দিয়ে উঠব, তখন সেই প্রসাদ প্রথমে বনশিয়ালের দল খাওয়ার পরে যে উচ্ছিষ্ট প্রসাদ পড়ে থাকবে, তা তোরা ভক্ষণ করবি। এটাই তোদের মুক্তি। সত্যিই পরদিন গভীর রাতে সারা গ্রামের মানুষ ঘুম ভেঙে শুনেছিল দূরে শ্মশান থেকে আসা ভয়ানক অপার্থিব চিৎকার। যেন একসাথে অনেক অশরীরীর দল গোঙাতে গোঙাতে শূন্যে মিলিয়ে যাচ্ছে। যোগিনী দূর থেকে সবই দেখে। রুরুর এই ক্ষমতার আভাস যোগিনী মায়ের জানাই ছিল। এবার তাই যোগিনী নিজের ঘুড়ির সুতো গুটিয়ে নিয়ে চলে যেতে চায়। রুরু এবার পারবে একাই সামলাতে, শুধু কিছু কাজ এখনো বাকি আছে। রুরুর মা, যে কিনা প্রতি রাতে গুঙিয়ে গুঙিয়ে কাঁদে ওই দূরের জঙ্গলে, আর রুরুর পিতৃ পরিচয়, যা রুরুকে এবার জানানোর সময় এসেছে।
গভীর রাত, দূর জঙ্গল থেকে শিয়ালের সমবেত ডাক শ্মশানের পরিবেশকে অদ্ভুত মনোময় করে তুলেছে। নদীর বুক থেকে একটা শূন্য বাতাস পাক খেতে খেতে শ্মশানের শূন্যতায় মিশে যেতে চাইছে। যোগিনী মায়ের সামনে রুরু পাথরের উপর বসে আছে। যোগিনী ওর ভাবান্তরহীন মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, রুরু, তোর মা খুব কষ্টে আছে, মুক্তি দিবি না? জানি, কিন্তু এখনো তো সময় হয়নি যোগিনী মা। যোগিনী চমকে ওঠে। মানে রুরু জানে ওর মায়ের কথা। রুরু বলে, মায়ের কান্না আমি প্রতিদিন শুনতে পাই জঙ্গলের দিক থেকে। মায়ের দেহটা ভাগে অর্ধেকের বেশি খেয়ে নিয়েছিল। সেই আট খাওয়া শরীর নিয়ে মা প্রায় আসে আমার কাছে। জঙ্গলে কত বছর ধরে পড়ে আছে, মুক্তির জন্য কাঁদে। সময় হয়ে এসেছে, খুব শীঘ্রই বাবা আসছে। যোগিনী রুরুর হাতে লাল হয়ে আসা একটা পুরনো কাগজ তুলে দিয়ে বলে, এটা রাখ, রাখ এটা। তোর বাবার নাম লেখা আছে এতে, তোর বাবার হাতে লেখা। আর আমি এবার চললাম। তোর সাথে এই পর্যন্তই আমার যোগ ছিল। এবার রুরুর মধ্যে সামান্য চাঞ্চল্যতা দেখা গেল। চোখ দুটো মনে হয় ভিজে এলো। কোথায় যাবি মা? এ দেহের বয়স জানিস? হ্যাঁ, এই স্থানে এইটুকু সময় বাধা ছিল। আবার আবার নতুন আস্তানায় সময় শুরু করতে হবে, মায়ের আরো কাছাকাছি। শোন, আমার হাতের এই ত্রিশূল রইল তোর জন্য। দেখিস, অনেক বড় ঝড় আসবে, খুব শক্ত হাতে সামলাস। কিছুক্ষণ নিস্তব্ধ কেটে যায় সময়। যোগিনী আত্মসমাধিস্থ হয়। ধীরে ধীরে যোগিনী মায়ের শরীরটা হালকা হতে থাকে, আসন ছেড়ে শূন্যে ভাসতে থাকে। তারপর একসময় মিলিয়ে যায় বাতাসে। কেবল সবার অলক্ষ্যে একটা তারা টুপ করে খসে পড়ে রাতের আকাশে। রুরুর বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। দ্বিতীয়বার মা হারানোর কষ্টটা বুকে বড় বেশি করে বাজে তার। প্রেক্ষাপট কলকাতা। শহরের নামই সাইকিয়াট্রিস্ট কুন্তল মুখার্জির চেম্বার। তার মুখোমুখি বসে আছেন একজন বয়স্ক সুদর্শন মানুষ। বয়স সম্ভবত ওই 50-এর এদিক ওদিক। চেহারায় সৌন্দর্যের সাথে মিশে আছে বিত্তশালী আভিজাত্য। কিন্তু আপাতত ভদ্রলোকের চোখের চারপাশে জমে থাকা অনিদ্রার কালো ছোপ দেখে সহজেই অনুমান করা যায় যে তিনি কোনো সমস্যায় ভুগছেন। ডক্টর কুন্তল মুখার্জিও তার এই রুগীকে নিয়ে বেশ চিন্তায় রয়েছেন, কারণ বিগত 19-20 বছর ধরে এই অরণি সেন তার চিকিৎসাধীন। সম্পর্ক এখন তাই শুধু পেশেন্ট আর ডাক্তারের গণ্ডিতেই আটকে নেই, বরং অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। কলকাতার একাধিক সোনার দোকানের মালিক এই অরণি সেন এক অদ্ভুত মানসিক সমস্যার শিকার। উনি প্রতি রাতে ঘুমোতে যান, যেমন আর 5 জন মানুষ ঘুমাতে যান। কিছুক্ষণ পরে ঘুমিয়েও পড়েন, কিন্তু ঘুম গাঢ় হতেই উনি একটা স্বপ্ন দেখেন। একটা ঘন জঙ্গলে তিনি পথ হারিয়ে ফেলেছেন, আর পথ খুঁজতে খুঁজতে উনি একটা পিঁপড়ের ঢিপির ওপরে ভুল করে এসে দাঁড়িয়েছেন। সেখানে দাঁড়ানো মাত্রই সারি সারি লাল পিঁপড়ে বেরোতে শুরু করে। পিঁপড়েগুলো আস্তে আস্তে ওনার গা বেয়ে উঠতে থাকে, তারপর সারা শরীরে দংশনে দংশনে ভরিয়ে দেয়। প্রায় প্রতিদিন একই স্বপ্নের পুনরাবৃত্তি ঘটে। প্রথম ভেবেছিলেন হয়তো অ্যালার্জির সমস্যা, কারণ শুধু অনুভূতিই নয়, সত্যই তার সমস্ত শরীরে সকালে দেখা যেত ফোলা ফোলা চাকা দাগে ভর্তি হয়ে আছে। কিন্তু একাধিক অ্যালার্জি টেস্ট করিয়েও কিছুই ধরা পড়েনি, ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি। অবশেষে ডক্টর কুন্তল মুখার্জির দ্বারস্থ হয়েছেন। তিনিই প্রথম বুঝতে পারেন পেশেন্টের রোগের উৎস রোগীর মনেই আছে।
বহু সাইকোথেরাপি এবং কাউন্সিলিং করার পর ডক্টর কুন্তল মুখার্জি যেটা বুঝেছেন, মানুষের মন বড় বিচিত্র। অনেকটা দুষ্টু ছেলেকে প্রশ্রয় দেয়া মায়ের মতো, যে সর্বদা ছেলেকে বাঁচাতে সুনিপুণভাবে ঢেকে রাখে ছেলের দোষ ত্রুটি। কিন্তু অতীতের কোনো বড়সড় অপরাধের বোঝা এত সহজে চাপা ঢাকা যায় না। মানুষের মনের ইগো সেন্সার স্তর সরিয়ে সাবকনসাস স্তরে লুকিয়ে থাকা সেই কৃতকর্ম মাঝে মাঝেই ফোনা তুলে দংশন করে বিবেককে। সেগুলোই কিছু ক্ষেত্রে বিশেষ স্বপ্ন হয়ে ফিরে আসে বারবার। কিন্তু অরণির সেন্সার ইগো এতটাই প্রবল যে এত বছর ধরেও সেই কৃতকর্ম এখনো লুকিয়ে রেখেছে। সাইকোথেরাপির সময় কেবল বার কয়েক খয়রাপাতির জঙ্গল আর ছিপলি বলে দুটো নাম উচ্চারণ করেছে, কিন্তু ইদানিং আর এক নতুন উপসর্গ অসুখটিকে আরো জটিল করে তুলেছে। অরণি স্বপ্নে যে পিঁপড়ের ঢিপিটা দেখতে পেত, এখন দেখতে পায় ওই ঢিপিটা আসলে একটি বিকৃত রক্তাক্ত আধ খাওয়া নারী শরীর, যার উপরে পিঁপড়ের পাহাড় জমা হয়েছে। আমায় বাঁচাও ডাক্তার, আমায় বাঁচাও, আমি আর পারছি না। প্রতিদিন আমি ওই বিভৎস মুখটা দেখি, চিৎকার করে বিছানায় উঠে বসি। কাল ভয়ঙ্কর মুখটাকে সরাতে গিয়ে পাশে শুয়ে থাকা পরমাকে আছড়ে দিয়েছি। পরমা অরণি সেনের স্ত্রী। অরণির কথা শুনে ডাক্তার মুখার্জি কপালের চিন্তার ভাঁজ গাঢ় হয়। কিন্তু অরণি, তুমি যদি তোমার এই কোনো অপ্রিয় সত্যকে বছরের পর বছর ধরে চেপে রাখো, সেটা তো এভাবে আউটবাস্ট হবেই ভাই। তুমি নিজেকে মুক্ত করো, বুঝলে? নিজেকে একটু মুক্ত করো। আজ বলবো বলেই মনকে প্রস্তুত করে এসেছি। তখন বয়স অল্প, রক্তে তেজি ঘোড়া ছুটছে অবিরাম। বন্ধুরা মিলে ঠিক হলো বাঁকুড়ার জঙ্গলে ছুটি কাটাতে যাব। খয়রাপাতির জঙ্গল, সেখানেই প্রথম দেখেছিলাম ছিপলিকে। ওর রেশম কালো রূপের বন্য আদিম সৌন্দর্য মাথা ঘুরিয়ে দিয়েছিল। কোনো আগুপুছু না ভেবেই ঝাঁপ দিয়েছিলাম ওর আদিমতায়। ও আমাকে সত্যিই ভালোবেসেছিল, তাই আমাকে একদিন উজাড় করে দিয়েছিল ওর সবটুকু, ওর লজ্জা, ওর কুমারিত্ব, সব। ভালো আমিও বেসেছিলাম, ওকে কথা দিয়েছিলাম স্বীকৃতি দেব এই সম্পর্ককে। কিন্তু মানুষ যা ভাবে, বিধাতা ভাবেন আর এক। সেদিন গেস্ট হাউসে ফেরার পর বাড়ি থেকে ফোন এলো, বাবার মাসি হার্ট অ্যাটাক হয়েছে। তারপর সবকিছু এলোমেলো হয়ে গেল। একমাত্র ছেলে হওয়ায় সেই থেকে শুরু করে আজ অবধি এত বড় ব্যবসার দেখাশোনা, শোকগ্রস্ত মাকে সামলানো, সবকিছু করতে করতে ছিপলি কোথায় হারিয়ে গেল। বংশের মর্যাদা বজায় রাখতে বাবার পছন্দ করে যাওয়া বনেদি বাড়ির মেয়ে পরমাকে বিয়ে করলাম। কিন্তু ডাক্তার বিশ্বাস, আমি সত্যি সুখী হতে পারিনি। কাউকে কথা দিয়ে কথা না রাখতে পারার অপরাধবোধ প্রতি মুহূর্তে আমাকে নাড়া দেয়। অরণি, কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে কিন্তু বহুদূর। শোনো, চলো, হয়তো যেখানে তোমার এই অসুখের সূত্রপাত সেটাই তোমার সমাধানের উৎস। চলো একদিন বেরিয়ে যাওয়া যাক। আজ সকালেই কলকাতা থেকে এসেছে বাঁকুড়ার এই চন্দনী গ্রামে অরণি সেন এবং ডক্টর মুখার্জি। চন্দনী গ্রামের বাজারে একটা খড়ের ছাউনি দেয়া চায়ের দোকানে বসে আছে অরণি সেন এবং ডক্টর মুখার্জি। ওদের ঘিরে আছে কয়েকজন গ্রামবাসী। কথা বেশিরভাগই ডক্টর মুখার্জি বলছেন। অরণি সেন প্রস্তরের মতো স্থির, ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। কারণ গ্রামের মানুষগুলোর সাথে কথা বলে জানা যাচ্ছে ছিপলি বলে গ্রামের একটি মেয়ে সত্যিই ছিল, কিন্তু তাকে গ্রামের শেষ প্রান্তে এক ঘরে করে তাড়িয়ে দেয়া হয়েছিল, কারণ সে ছিল একজন কুমারী মা। শিবলি মনে হয় বাচ্চাটিকে একা রেখে খয়রাবাড়ির জঙ্গলে গেছিল পাতা কুড়োতে। সে আর ফেরেনি। বাচ্চাটিকেও আর ঝুপড়িতে পাওয়া যায়নি। মনে হয় মাকে খুঁজতে বেরিয়েছিল, হয়তো হারিয়ে গেছে। এর থেকে বেশি আমরা আর কিছুই জানি না। আপনারা চাইলে ওই যোগিনী মায়ের শ্মশানে যেতে পারেন। ওখানে এক ভৈরব থাকে, উনি দিব্য দৃষ্টি সম্পন্ন। পারলে উনি পারেন আপনাদের সাহায্য করতে। অরণি সেনকে নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে আসে ডাক্তার। অরণি একদম ভেঙে পড়েছে। এতদিন বিবেকের কাছে শুধু ছিপলি ছিল তার দায়, এখন সেখানে আরো একটি সম্পর্কের বলি হলো তার না দেখা সন্তান। সন্তানের টান অতি বড় টান, বিশেষত যদি সেই পিতা
অরুণীর মতো নিজেকে নিঃসন্তান জেনে থাকেন। একটা ক্ষীণ আশা উঁকি দেয় মনে, যদি সে কোনোদিন তার সন্তানকে খুঁজে পায়। পরদিন সকাল হতেই অরুণী সেন যোগিনী মায়ের শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়েছিল ভট্টাচার্য মশাই এবং ডক্টর মুখার্জিকে নিয়ে। একটা চাপা উত্তেজনা নিয়ে তিনজনে পৌঁছালো যোগিনী মায়ের শ্মশানে। রুরুও জানতো ওরা আসবে। রুরুর ভেতরে একটা অপেক্ষা জেগেছিল বিনিদ্র জন্মদাতাকে দেখার। ওরা শ্মশানকালীর মন্দিরে গিয়ে দাঁড়ায়। শিবনাথ ভট্টাচার্য গলা তুলে ডাকেন, ভৈরব বাবা, ভৈরব বাবা কই গেলেন? দয়া করে একটু আসুন ভৈরব বাবা, বড় প্রয়োজন আপনাকে বাবা, বড় প্রয়োজন। রুরু মাথা উঁচু করে কুটির থেকে বেরিয়ে সামনে এসে দাঁড়ায়। ডক্টর কুন্তল মুখার্জি শুধুমাত্র ওনার তীক্ষ্ণ দৃষ্টিতে রুরুকে লক্ষ্য করতে থাকেন। অরুণী সেন মুহূর্তের মধ্যে অবাক হয়ে দেখেন শ্মশান ভৈরবের বাঁ পায়ের তৃতীয় আঙুলটির সাথে জোড়া আরেকটি আঙুল, অর্থাৎ মোট 6টি আঙুল, ঠিক যেমনটি অরুণী সেনের নিজের আছে। আপনি 3 দিন অপেক্ষা করুন, এই শ্মশানে আর 3 দিন পর একটি শবদেহ আসবে, অপঘাতে মৃত একটি সধবা নারীর শব। তার চিতার পোড়া কাঠ, আঁশ, অস্থি ভস্ম ছাড়া আপনার সন্তানের মায়ের অতৃপ্ত প্রেত জনিপ্রাপ্ত আত্মার শোধন সম্ভব নয়। তার বাগে খাওয়া সব দেহ এখনো জঙ্গলেই পড়ে আছে। তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। কথাগুলো শুনে অরুণী সেন স্তম্ভিত হয়ে যান। ডক্টর মুখার্জিও অভিভূত। এও কি সম্ভব? তারা তো কিছুই বলেনি। তবু এই শ্মশান ভৈরব আগে থেকে এত কথা জানলো কি করে? অরুণী সেন আর্দ্র কণ্ঠে বলে ওঠেন, নিশ্চয়ই যাব। সে আমার জন্য এতগুলো বছর ওই তীব্র কষ্টের মধ্যে বদ্ধ আছে, তাকে ওই কষ্ট থেকে মুক্তি দিতে আমি নিশ্চয়ই যাব। 3 দিন পর রুরু আজ বড় অশান্ত। চোখ দুটো জবা ফুলের মতো লাল। সারা রাতও পঞ্চমুণ্ডির আসনের সাধনায় কাটিয়েছে। রাতের তমসাকে স্বাগত জানিয়ে আজকের সন্ধ্যা বড় চপল পায়ে বিদায় নিয়েছে। সকাল থেকেই আকাশ বাতাস থমথমে হয়ে আছে। সন্ধে নামার আগেই অরুণী সেন এবং ডক্টর মুখার্জি যোগিনী মায়ের শ্মশানে এসে উপস্থিত হয়েছেন। রুরু, অরুণী সেন এবং ডক্টর মুখার্জি খয়রাপাতির জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। জঙ্গলের নৈরিত কোণ বরাবর রুরু হাঁটছে। জঙ্গল গভীর থেকে আরো গভীর হয়ে আসছে। চারিদিকে কেঁদ, সেগুন, শাল, হরিতকির মতো বৃক্ষের জটলা জঙ্গলের বিভীষিকাকে আরো বাড়িয়ে তুলেছে। ওরা আরো কিছুটা পথ এগিয়ে যায়। একটা জায়গায় আসে যেখানে একটা বুড়ো কেঁদো গাছকে জড়িয়ে একটি হরিতকি গাছ ঝাঁকড়া হয়ে উঠেছে। তার নিচে একটি ঢিপি, পিঁপড়ের ঢিপি। অরুণী সেন চমকে ওঠেন। এই তো সেই জায়গা। এই জায়গা তিনি চেনেন। স্বপ্নে বহুবার তিনি পথ হারিয়ে এখানেই এসে দাঁড়িয়েছেন। ওরা সেখানে পৌঁছানো মাত্র গাছ দুটোতে অসম্ভব ঝাঁকুনি শুরু হলো। মনে হচ্ছে ওইটুকু জায়গা জুড়ে ঝড় শুরু হয়েছে। একটা অদ্ভুত চাপা শব্দ উঠছে ঢিপিটা থেকে। মনে হচ্ছে কেউ যেন বড় করে দীর্ঘশ্বাস ফেলছে। রুরু দুটো হাতে পাশের পলাশ গাছটা থেকে কয়েকটি শুকনো ডাল ভেঙে নিল। যজ্ঞের সমিধের উৎকৃষ্ট বিকল্প এই পলাশ কাঠ। আগুন জ্বালানোর আগে রুরু একটি সিদ্ধ মন্ত্র উচ্চারণ করল। দেখা গেল সেই যন্ত্রোচ্চারণ শেষ হওয়া মাত্র দলে দলে পিঁপড়ে সারিবদ্ধ হয়ে সেই ঢিপির ভেতর থেকে বেরিয়ে আসছে এবং পাশের একটি গাছেই আশ্রয় নিতে শুরু করেছে। ঢিপিটি পিঁপড়ে শূন্য হয়ে যেতেই নিচের বিশাল একটি মাটির স্তূপ দেখা গেল। অরুণীর বুকের ভেতরে হাঁপড় টানছে কেউ। এটাই তার প্রতি রাতের তাড়া করা স্বপ্ন। কি আছে এর তলায়? রুরু হাত দিয়ে ধীরে ধীরে মাটির স্তূপ সরাতে থাকে। তারপর বড় যত্নে, বড় আদরে মাটির নিচ থেকে বহুদিনের চাপা পড়া হাড়গুলো বের করে আনে। রুরুর হাতে ওর মায়ের মণিবদ্ধ সহ দুখানি হাত উঠে আসে। খুব ছোটবেলায় ভাষা ভাষা স্মৃতিপটে মায়ের মুখটা জল করে ওঠে। ত্রিকোণমণ্ডলের মাঝখানে ততক্ষণে জ্বলে উঠেছে হোমাগ্নি। প্রথমে শক্তি পূজা, তারপরে শুরু হলো মাস ভক্ত বলি। মাসকলায় হলুদ এবং দধি মিশ্রিত উপাচারে প্রেতকে তুষ্ট করার প্রক্রিয়া।
রুরু 10 দিকে শ্বেত সর্পস ছড়াতে ছড়াতে হোমের আগুনে নিক্ষেপ করে। অরণি সেনের হাতে বয়ে আনা অপঘাতে মৃত সধবা নারীর অস্থিভস্ম এবং অবশেষে মায়ের অস্থিগুলো। প্রতিটি অস্থি আগুনে ভস্ম হওয়ার সাথে সাথে একটা তীব্র নিঃশ্বাস বাতাসে ছড়িয়ে যায়। অরণি সেন দেখে হোমাগ্নির ভিতর থেকে উঠে আসা কালো ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে একটা রূপ নিতে শুরু করেছে। একটি অবয়ব যাকে এত বছর বাদেও চিনতে অরণি সেনের একটুও কষ্ট হয় না। কে কাঁদে? ছিপলি? অরণি ডুকরে কেঁদে ওঠে। আমাকে পারলে ক্ষমা করো ছিপলি, আমি তোমাকে অস্বীকার করতে চাইনি, তোমার সন্তানকেও অস্বীকার করব না। যেখানেই তাকে খুঁজে পাবো, সে যেমনই হোক, যাই হোক, তাকে আমার বুকে জড়িয়ে নেব। বহু দূর থেকে নিঃশেষ হয়ে ভেসে আসা একটা মৃদু কণ্ঠ বলে ওঠে, যাকে খুঁজে বেড়াচ্ছ তোমার সামনেই সে। আমি ভাগ্যবতী, তাই একসাথে স্বামী সন্তানের হাতে আহুতি গ্রহণ করলাম। অরণি চমকে উঠে শ্মশান ভৈরবের দিকে ফিরে তাকায়, কিন্তু রুরু তখন সম্পূর্ণ অন্য মানুষ। পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো অতি মানব আকাশ কাঁপিয়ে দীপ্ত কণ্ঠে বলে চলেছে। চারিদিক বড় শান্ত হয়ে আসে। পূবের আকাশ ফিকে লাল সাজে অপরূপা হয়ে ধরা দেয়। প্রথম ঘুম ভাঙা দোয়েলের শীষ জঙ্গলের কোণে কোণে ফিরে ফিরে আসে, যেন বলতে চায়, শান্তি শান্তি শান্তি। শেষ হলো আজকের গল্প। আজকের গল্পের পোস্টার ডিজাইন, এডিটিং ও গল্প পাঠে আমি প্রীতম। অন্যান্য চরিত্রে শ্রীদীপ, সঞ্চার, রোহিত, স্মিতা, দীপিকা, নবনীতা, পিঙ্কি ও অর্ণব। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।